আসসালামু আলাইকুম, আমি আব্বাস ইব্রাহিম। আজকের ভিডিওতে আমরা অর্থনীতি এবং ফাইন্যান্স এই দুইটা বিষয় সম্পর্কে আমাদের কেন জানা উচিত সে সম্পর্কে আমরা একটা প্রাথমিক আলোচনা করব। তো অনেক আগে থেকেই প্রাচীনকাল থেকেই যারা দার্শনিক ছিলেন তারা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছেন। সেটা হলো যে কেন পৃথিবীর কিছু কিছু দেশ গরিব আর কিছু কিছু দেশ অনেক ধনী। আপনি যদি জঙ্গল বা এরকম অনেক দ্বীপ ইত্যাদি এলাকার বিভিন্ন অধিবাসীদেরকে দেখেন, হ্যাঁ, এরা কিন্তু সবসময় কাজ করতেছে, সবসময় তারা ব্যস্ত এবং তারা অনেক কষ্টকর জীবনযাপন করে। কিন্তু এরপরও এরা কিন্তু যারা সভ্য জগতে থাকে এদের তুলনায় কিন্তু অনেক গরিব, অনেক খারাপ অবস্থায় থাকে। কিন্তু যারা এরকম সিভিলাইজ সোসাইটি বা সভ্য জগতে থাকে এরা কিন্তু অনেকে কাজ করে না, এদের অনেকে খুব খুব কম কাজ করে বা কাজ করেই না বলতে গেলে। এরপরেও কিন্তু এরা যারা এই জঙ্গলে থাকে বা এরকম বিভিন্ন আইসোলেটেড দ্বীপে থাকে, এইসব জায়গায় যারা থাকে তাদের থেকে কিন্তু অনেক ধনী। আবার আপনি যদি সভ্য জগৎ বা সভ্য দেশগুলো দেখেন, এগুলোর মধ্যে কিন্তু যে তাদের যে ওয়েলথ বা টাকা পয়সার পরিমাণ এর মধ্যে কিন্তু বিস্তর তফাৎ আছে। যেরকম ইন্ডিয়া বা বাংলাদেশ, এরা কিন্তু খুবই জার্মানির তুলনায় খুবই দরিদ্র দেশ। আবার জার্মানি কিন্তু ইউএসের তুলনায় দরিদ্র। তাহলে এই যে বিভিন্ন দেশের মধ্যে যে এই যে সম্পদের যে ডিফারেন্স, এটা কেন ঘটে? আবার আপনি যদি একটা নির্দিষ্ট সমাজের দিকে দেখেন তাহলে কিন্তু সমাজে যে বিভিন্ন শ্রেণী আছে, ডিফারেন্ট ক্লাস আছে, সেগুলোর মধ্যে কিন্তু সম্পদের তফাৎ থাকে। যেরকম আমাদের দেশে সাধারণত যারা ডাক্তার থাকে তাদের ইনকাম অনেক বেশি থাকে। তারপরে ডাক্তারদের পরে যারা ইঞ্জিনিয়ার বা এই বিভিন্ন ব্যবসায়ী, এদের ইনকাম ডাক্তারদের চেয়ে একটু কম থাকে। তারপরে যারা মেকানিক তাদের ইনকাম ইঞ্জিনিয়ারদের থেকেও কম থাকে। আর যারা দিনমজুর তাদের ইনকাম কিন্তু মেকানিকদের থেকেও কম থাকে। তো এটা যদিও সবসময় এরকম ঘটে না, কিন্তু নর্মালি বিষয়টা এরকম হয়। তো এখন এই যে ইনকামের যে ইনইকুয়ালিটি বা ইনকামের যে পার্থক্য, এটা কেন ঘটতেছে? তো ইকোনমিস্টরা বা অর্থনীতিবিদরা যখন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলেন তখন তারা যেটা দেখলেন সেটা হলো যে আমাদের পৃথিবীতে বা একটা দেশে যে পরিমাণ ন্যাচারাল রিসোর্স আছে, হ্যাঁ, সেই ন্যাচারাল রিসোর্স কিন্তু সীমিত। ন্যাচারাল রিসোর্স কিন্তু অসীম না। পৃথিবীর কোনো দেশে ন্যাচারাল রিসোর্স অসীম না। তো এই ন্যাচারাল রিসোর্সকে ব্যবহার করে যে দেশ যত বেশি সম্পত্তি তৈরি করতে পারবে, যত বেশি সম্পদ তৈরি করতে পারবে, যত বেশি ওয়েলথ তৈরি করতে পারবে, সেই দেশ তত বেশি ধনী। যেরকম ইউএসএ তাদের যে সিস্টেম, তাদের যে প্রযুক্তি, এর মাধ্যমে তারা তাদের ন্যাচারাল রিসোর্সকে অনেক ভালোভাবে ব্যবহার করতে পারতেছে, এই জন্য তারা সবচেয়ে বেশি ধনী। আবার মনে করেন যে বাংলাদেশ বা ইন্ডিয়া, তারা তাদের ন্যাচারাল রিসোর্সকে খুব একটা ভালোভাবে বা প্রাকৃতিক সম্পদকে খুব একটা ভালোভাবে ব্যবহার করতে পারতেছেন, তো এই কারণে তারা গরিব। তো এই যে কোনো দেশ কেন গরিব এবং কেন ধনী এবং কিভাবে আমরা আমাদের ন্যাচারাল রিসোর্সকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারি, এটি হলো অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। তো এবার আমরা অর্থনীতির খুবই ক্লোজলি রিলেটেড একটা সাবজেক্ট ফাইন্যান্স নিয়ে আলোচনা করব। তো ফাইন্যান্স বলতে আসলে কি বুঝেন? ধরা যাক আপনার কাছে খুব অল্প কিছু টাকা পয়সা আছে, ধরা যাক আপনার কাছে কিছু টাকা পয়সা আছে, এগুলোর এখন আপনার দরকার নেই। আপনি এগুলো চাইলে ফেলে রাখতে পারেন বা কাউকে দিয়ে দিতে পারেন। এই মুহূর্তে আপনার সেটা দরকার পড়ছে না, ভবিষ্যতে হয়তো বা দরকার হতে পারে, নাও হতে পারে। এখন ধরা যাক আরেকজন ব্যক্তি আছে যে কোনো একটা ব্যবসা শুরু করার জন্য বা কোনো একটা কাজের জন্য এই টাকাটা লাগবে তার। তো এখন আপনি যদি তাকে এই টাকাটা দেন, সে যদি এই টাকাটা কোনো একটা ব্যবসা শুরু করার জন্য দেন, তাহলে সে ওই টাকা দিয়ে ব্যবসা করবে এবং পরবর্তীতে সে এই টাকাও ফেরত দিবে, পাশাপাশি আপনাকে কিছু প্রফিট ফেরত দিবে, লাভ দিবে। তো এই যে আপনি যে এই টাকাটা তার ব্যবসায় বিনিয়োগ করলেন, এটাই মূলত ফাইন্যান্সের কাজ। বা আপনি চাইলে এটাকে তাকে ধারও দিতে পারেন, হ্যাঁ, তারপরে আপনাকে সে এটা ফেরত দিতে পারবে। তো এই যে একজনের টাকা দিয়ে আরেকজনের ব্যবসা করা, এটাই মূলত ফাইন্যান্স। তো ফাইন্যান্স হলো কি? ফাইন্যান্স হলো মেইনলি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ, ধার দেওয়া, ক্রেডিট ট্রান্সফার, ব্যাংকিং ইত্যাদি নিয়ে আলোচনা করা। এটা হলো ফাইন্যান্সের প্রধান কাজ। তো আমরা যে আমরা যে উদাহরণটা দেখেছি, অর্থাৎ আপনার কাছে কোনো টাকা নেই আর টাকা আছে, আরেকজনের কাছে টাকা নেই, আপনাকে ব্যবসা করার জন্য টাকা দিলেন। তো এই যে এই উদাহরণটা, এখানে কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হলো অনেক সময় দেখা যায় যে আপনি কাউকে ব্যবসা করার জন্য টাকা দিলেন,
সে তো আপনাকে প্রফিট তো দিলেই না, সে আপনার মূল টাকাটাও নিয়ে গেল বা সে কোনো কারণে মূল টাকাটা আপনাকে ফেরত দিতে পারলো না। তো এরকমটা অনেক সময় ঘটে। তো ফাইন্যান্সে পড়ার মূল উদ্দেশ্যটাই হলো যে আপনি যে টাকা বিনিয়োগ করেছেন অর্থাৎ আপনার প্রিন্সিপাল মানি, সেটা সেফটি নিশ্চিত করা, এর সাথে সাথে আপনি যাতে একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট অর্জন করতে পারেন আপনার বিনিয়োগ থেকে সেটা নিশ্চিত করা। এটা করা হলো ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করার মূল উদ্দেশ্য। আমাদের অনেকে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট সম্পর্কে জানি। আমাদের অনেকেরই এরকম অনেক আত্মীয় আছে যারা শেয়ার মার্কেটে লাখ লাখ টাকা বিনিয়োগ করে ধরা খেয়েছেন। তো আপনি যদি ফাইন্যান্স সম্পর্কে ভালোভাবে বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে লাভজনকভাবে আপনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারেন। তো এখানে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, সেটা হলো যে ফাইন্যান্স সম্পর্কে পড়লেই মানুষজন অনেক ধনী হয়ে যাবে, অনেক টাকা পয়সা হয়ে যাবে। আসলে বিষয়টা এরকম না। ফাইন্যান্স সম্পর্কে পড়লে আপনি যে অনেক টাকা পয়সাওয়ালা হয়ে যাবেন এটা সত্য না। বরং আপনাকে ফাইন্যান্স সম্পর্কে পড়ার পাশাপাশি জানার পাশাপাশি আপনার মধ্যে ধৈর্য থাকতে হবে এবং আপনার মধ্যে মিতব্যয়িতা থাকতে হবে। আপনার মধ্যে যদি ধৈর্য না থাকে কিংবা আপনার কাছে কোনো টাকা আসলে আপনি যদি সেটা বিনিয়োগ না করে খরচ করে ফেলেন, তাহলে কিন্তু আপনি এই ফাইন্যান্সের যে প্রিন্সিপালগুলো সেটা থেকে লাভবান হতে পারবেন না। আরেকটা বিষয় হলো গিয়ে যে অনেক সময় দেখা যায় যে একজন মানুষ একই সাথে ফাইন্যান্স এবং অন্য আরেকটা বিষয়ে দক্ষ, তো এই সমস্ত ব্যক্তিরা আসলে মূলত ফাইন্যান্স ব্যবহার করে অনেক বেশি ধনী হতে পারে। তো আপনারা যদি ফাইন্যান্স সম্পর্কে জানার আগ্রহ থাকে তো আমার পরামর্শ থাকবে আপনারা ফাইন্যান্স সম্পর্কে জানার পাশাপাশি আরেকটা অন্য কোনো একটা ব্যবসায় আপনারা দক্ষতা অর্জন করুন। তো তাহলে এটা হলো অর্থনীতি এবং ফাইন্যান্স সম্পর্কে আমাদের প্রাথমিক আলোচনা। এবার আমরা কিছু মেজর অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তো প্রথম আমরা যে ব্যবস্থা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্যাপিটালিজম। তো ক্যাপিটালিজমের মূল ধারণা হলো যে কোনো একটা দেশ যদি ধনী হতে চায়, কোনো একটা দেশ যদি তাদের ন্যাচারাল রিসোর্সকে সবচেয়ে সঠিকভাবে ব্যবহার করতে চায়, তাহলে তাদের কাজ হলো জনমানুষকে সম্পূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা দিয়ে দেওয়া। সম্পূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা বলতে আমরা এখানে কী বুঝাচ্ছি? সম্পূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা বলতে কেউ কাউকে কোনো জিনিস কিনতে, বেচতে বা কারোর জন্য কাজ করতে বাধ্য করতে পারবে না। আপনি যদি কোনো একটা জিনিস ওন করেন বা কোনো জিনিসের মালিক হন, আপনার যেই দামে ইচ্ছা আপনি সেটা সেল করবেন, আপনার যখন ইচ্ছা আপনি সেটা সেল করবেন। আপনি যদি ফেলে দিতে মন চান আপনি ফেলে দিবেন, কিন্তু কেউ আপনাকে বাধ্য করবে না। একইভাবে আপনাকে কেউ কোনো জিনিস কিনতেও বাধ্য করতে পারবে না। আবার আপনার জন্য কেউ যদি কাজ করে, কেউ আপনাকে এসে বলতে পারবে না তাকে এত টাকা বেতন দিতে হবে, কমপক্ষে এত টাকা বেতন দিতে হবে। এই ধরনের কোনো কিছু ক্যাপিটালিজমে অ্যালাউড না। তো ক্যাপিটালিজমের একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হলো যে এখানে কেউ যদি দরিদ্র হয় তাহলে সরকার থেকে সে কোনো ধরনের সুবিধা পাবে না। সরকারের একমাত্র দায়িত্ব হলো যে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। অ্যাজ লং অ্যাজ দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় আছে, সরকারের আর কোনো দায়িত্ব নেই। তো তাহলে আমরা যেটা বুঝলাম যে ক্যাপিটালিজমের মূল বৈশিষ্ট্য হলো দুইটা। এক নম্বর যে এখানে মানুষের সম্পূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা থাকবে যতক্ষণ পর্যন্ত সে আরেকজনের সরাসরি কোনো ক্ষতি না করছে। আর দ্বিতীয়ত সরকারের একমাত্র দায়িত্ব হলো এখানে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, কোনো দরিদ্রকে সহায়তা করা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না। তো এবার হলো 2 নম্বর যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা হলো সোশ্যালিজম। সোশ্যালিজমের মূল বৈশিষ্ট্য হলো যে এটা ক্যাপিটালিজমের সম্পূর্ণ বিপরীত। যে এই সোশ্যালিজমের প্রবক্তা যারা, তাদের বক্তব্য হলো যে দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে সরকারের কর্তব্য হলো মানুষজনকে যথাসম্ভব দমন করা, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা কমিয়ে দেওয়া। তো এখানে দমন করা বলতে আমরা কি বুঝাচ্ছি সেটার অনেক বড় ব্যাখ্যা আছে। আমি সেটা এখানে বিস্তারিতভাবে বলছি না, যেহেতু এটা একটা প্রাথমিক ভিডিও। তো সোশ্যালিজমের মূল কাজ হলো যে সোশ্যালিজমের মূল বক্তব্য হলো যে দেশকে সঠিকভাবে চালাতে হলে সরকারের কাজ হলো মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে যথাসম্ভব দমিয়ে রাখা। আর সোশ্যালিজমের আরেকটা বৈশিষ্ট্য হলো যে এখানে দেশে যদি কোনো দরিদ্র লোক থাকে তাহলে সরকারের দায়িত্ব হলো তাদেরকে সাহায্য করা, এটা করতে সরকার বাধ্য। তাহলে সোশ্যালিজমের মূল হলো যে এখানে মানুষের কোনো অর্থনৈতিক স্বাধীনতা থাকবে না, সরকার এখানে মানুষজনের উপর অনেক বেশি হস্তক্ষেপ করবে। আর 2 নম্বর বিষয় হলো যে কেউ যদি দরিদ্র থাকে, দেশে যদি কোনো দরিদ্র মানুষ থাকে তাহলে সরকারের কর্তব্য হলো তার কাজের ব্যবস্থা করে দেওয়া কিংবা তাকে সাহায্য করা। তো 3 নম্বর যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা হলো ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। তো ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা যে ক্যাপিটালিজম বা পুঁজিবাদের মূল যে বক্তব্য অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতা, এই বক্তব্যটার সাথে একমত। যে
যদি দেশের উন্নতি করতে হয় তাহলে মানুষজনকে অর্থনৈতিক স্বাধীনতা দেওয়া আবশ্যক। কিন্তু ইসলাম এই বিষয়টাও স্বীকার করে যে মানুষজনকে যদি সম্পূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা দিয়ে দেওয়া হয় তাহলে মানুষজন অনেক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে দেশে। যেরকম অনেক সময় এরকম হতে পারে যে ব্যবসায়ীরা অনেক গুরুত্বপূর্ণ অনেক প্রয়োজনীয় খাদ্যশস্য কিনে মজুত করে রাখলো অতিরিক্ত লাভের আশায়, কিন্তু তারা যে খাদ্যশস্য মজুত করে রাখলো এর কারণে দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। তো দেখা গেল যে আমরা যে ব্যবসায়ীদেরকে সম্পূর্ণভাবে বিক্রি করার স্বাধীনতা দিয়ে দিলাম, এর কারণে দেশে অনেক বড় একটা বিপর্যয় তৈরি হলো। তো এই জন্য ইসলাম যদিও অর্থনৈতিক স্বাধীনতার মূল বিষয়টার সাথে একমত, কিন্তু ইসলাম এখানে কিছু রেস্ট্রিকশন দেওয়ার পক্ষপাতী। তো অনেক ধরনের রেস্ট্রিকশন আছে ইসলামিক অর্থব্যবস্থায়, যেরকম মজুত করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। তো আরেকটা বিষয় হলো গিয়ে যে ইসলামিক অর্থব্যবস্থায় জাকাত দেওয়া আবশ্যক, অর্থাৎ যারা ধনী তারা প্রতি বছর তাদের মোট সম্পত্তির 2.5% দরিদ্রদেরকে দিয়ে দিতে বাধ্য। এটা সরকারকে নিশ্চিত করতে হবে যে ধনীরা প্রতি বছর ঠিকমতো জাকাত আদায় করছে। ইসলামী অর্থব্যবস্থার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো যে এখানে স্রষ্টার প্রতি মানুষের কিছু দায়িত্ব আছে। যেরকম অর্থাৎ আল্লাহ আমাদের স্রষ্টা, তো আল্লাহর প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে। আমরা যদি শুধুমাত্র সব অর্থ সম্পদ আমাদের নিজেদের প্রয়োজন পূরণে ব্যয় করি, এটা কিন্তু ঠিক না। তো আমাদের মোট সম্পত্তির কিছু অংশ আল্লাহর হক বা আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব পূরণের ক্ষেত্রে ব্যয় করতে হবে। তো এই যে স্রষ্টার প্রতি যে দায়িত্ব, এটাও কিন্তু ইসলামিক অর্থব্যবস্থার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে আমরা এবার ইকোনমিক্স এবং ফাইন্যান্স রিলেটেড এরিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত ব্যক্তির সম্পর্কে জানব। তো এখানে এই যে যার ছবি দেখছেন, ইনি হলেন অ্যাডাম স্মিথ। তাকে আধুনিক অর্থনীতির ফাউন্ডার বলা হয়। তিনি তার ওয়েলথ অফ নেশনস বইয়ের মাধ্যমে আধুনিক অর্থনীতির ভিত্তি স্থাপন করেছিলেন। তো এখানে যাকে দেখছেন এটা হলো জেপি মর্গান সিনিয়র। ইনি হলেন মডার্ন ব্যাংকিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব। বলা হয় যে উনি ওনার জীবদ্দশায় আমেরিকাকে 2 বার দেউলিয়া হয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছেন। অর্থাৎ তিনি পুরো একটা দেশকে দেউলিয়া হয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছেন এবং অনেক বড় অর্থনৈতিক কিছু বিপর্যয় থেকে বাঁচিয়েছেন। এবং তিনি ওনার সময় সবচেয়ে বড় আমেরিকান ব্যাংকার ছিলেন এবং পুরো পৃথিবীর ইতিহাসেরই অন্যতম বড় ব্যাংকার ছিলেন এই জেপি মর্গান সিনিয়র। এরপরে 3 নম্বর যে ব্যক্তিকে আমরা দেখব সেটা হলো ওয়ারেন বাফেট। ইনি হলেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিনিয়োগকারী এবং সবচেয়ে ধনী বিনিয়োগকারী। ওনার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে উনি যদি কোনো একটা ভালো কোম্পানির শেয়ার কিনেন তাহলে উনি সেটা আর কখনো বিক্রি করেন না। উনি প্রায় 60 বছর আগে আমেরিকান এক্সপ্রেসের বেশ কিছু শেয়ার কিনেছিলেন এবং ওগুলো তিনি খুব সম্ভবত এখনও বিক্রি করেননি। আর চতুর্থ যে ব্যক্তি দেখব সেটা হলো মাসাওশি সন। উনি হলেন সফট ব্যাংকের সিইও। ওনাকে অনেকটা বলা যায় যে ফাইন্যান্সের জগতের ম্যাডম্যান বলা যেতে পারে ওনাকে। তো উনি আলিবাবাতে তার খুব আগে $20 মিলিয়ন বিনিয়োগ করেছিলেন এবং সেই $20 মিলিয়ন থেকে উনি প্রায় $100 বিলিয়ন পর্যন্ত আয় করেছেন। উনি এমনও হয়েছে যে শেয়ার মার্কেট ক্র্যাশের কারণে উনি 3 দিনে $59 বিলিয়ন হারিয়েছেন। এই দুটোটাই কিন্তু একটা রেকর্ড যে সবচেয়ে বেশি টাকা ইনকাম করা এবং সবচেয়ে বেশি টাকা হারানো, এই দুটোটার ক্ষেত্রেই উনি রেকর্ড করেছেন। তো বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী ইনভেস্টর উনি, এবং উনি সাধারণত টেকনোলজি বা ভবিষ্যতের ফিউচার টেকনোলজি বিষয়ক যে কোম্পানিগুলো আছে সেগুলোতে উনি ইনভেস্ট করতে বেশি আগ্রহী। তো এখানে আমরা অর্থনীতি সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে কোন বইগুলো পড়তে পারেন সেগুলোর একটা লিস্ট দিয়েছি। এটা হলো ওয়েলথ অফ নেশনস। এটা হলো আধুনিক অর্থনীতির মূল ভিত্তি স্থাপিত হয়েছে এই বইটির মাধ্যমে। তো এই বইটার একটা সমস্যা আছে, সেটা হলো যে এই বইটা যেহেতু অনেক আগে লেখা তাই এটার ইংলিশ বুঝতে একটু কষ্ট হয়। তো যারা অর্থনীতি সম্পর্কে নতুন নতুন জানতে চাচ্ছেন তাদের জন্য এই বই পড়াটাই কিছুটা কঠিন। এটা হলো ইন্টেলিজেন্ট ইনভেস্টর। এটা লিখেছেন বেঞ্জামিন গ্রাহাম। এই বেঞ্জামিন গ্রাহাম ছিলেন ওয়ারেন বাফেটের টিচার। উনি শেয়ার মার্কেটে কীভাবে বিনিয়োগ করতে হবে সেটার বিষয়ে ওনার একটা ফিলোসফি ছিল। সেই ফিলোসফিটা উনি বেশ ভালোভাবে এখানে ব্যাখ্যা করেছেন এবং ওনার ফিলোসফিটা মোটা দাগে অনেক বেশি সফল, যেটা ওয়ারেন বাফেটের সফলতার মাধ্যমে যেটা প্রমাণিত। এখানে আরেকটা বই দেখতে পাচ্ছি আমরা, হোয়াই নেশনস ফেল। এটা যারা লিখেছেন আচিমোগ্লো অ্যান্ড রবিনসন। ওনারা এই বছর 2024 সালে নোবেল প্রাইজ জিতেছেন। এই বইটা আমি পড়িনি, কিন্তু এটা খুবই বিখ্যাত বই যে কেন একটা দেশ ফেল করে এই বিষয়ে ওনারা বেশ কিছু তত্ত্ব উপস্থাপন করেছেন। আমি যদিও ওনাদের সব তত্ত্বের সাথে একমত না,
যাই হোক, এটা একটা পড়ার জন্য খুব ভালো একটা বই। আর এটা হলো বাংলাদেশ বাজেট অর্থনীতি ও রাজনীতি। এই বইটা রেখেছেন আকবর আলী খান। খুবই ভালো একটা বই। বাংলাদেশ বাজেট প্রণয়নের ক্ষেত্রে কোন ধরনের সমস্যা আছে, কী সমস্যা আছে, এটা বোঝার জন্য এই বইটা পড়া অপরিহার্য। এবং শুধুমাত্র বাংলাদেশের বাজেট না, পৃথিবীর যে কোনো দেশের বাজেট বোঝার জন্য কিন্তু এই বইটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। তা আমি এই 4টা বইয়ের পাশাপাশি আরও 2টা বই রিকমেন্ড করব। এর মধ্যে 1 নম্বর হলো গিয়ে যে পল ক্রুগম্যানের মাইক্রো ইকোনমিক্স। এই পল ক্রুগম্যানের এই বইটা থেকে আমি অনেক কিছু শিখেছি। আর আরেকটা হলো অ্যান গ্রেগরি মানকিউর প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। এই বইটাও খুবই গুরুত্বপূর্ণ ইকোনমিক্স শেখার জন্য। আর ইসলামিক অর্থনীতি সম্পর্কে জানার জন্য আমি তকি উসমানী সাহেবের ফিকহুল বুয়র রিকমেন্ড করব। তো ফিকহুল বুয়র একটা বাংলা অনুবাদও বের হয়েছে বেশ কয়েকদিন আগে, তো আপনারা সেটাও কিনতে পারেন। তো সর্বশেষে আমি আরেকটা বিষয় বলতে চাই, সেটা হলো যে আমি নিজে বর্তমানে একটা বই লিখেছি, যেটা কিছুদিন পরে প্রকাশ হবে, যার নাম হলো অর্থনীতির মূলনীতি, রাষ্ট্রীয় আয় ব্যয় এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। আপনারা যদি চান তাহলে আপনারা সেটাও কিনতে পারেন। আপনাদেরকে আমি আশা করছি যে আগামী বছরের মধ্যে বইটা প্রকাশ হয়ে যাবে। তো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আবার কথা হবে। সে পর্যন্ত আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।